স্টেজে এবং সামনে উপস্থিত সুধীরগণ, শুভ সকাল। আপনারা জানেন যে আজকে আমাদের এই জাতীয় কবিতা উৎসব উদ্বোধন করেছেন শহীদ আবু সাঈদের মা। এই উদ্বোধক নির্বাচনটাই বলে দেয় যে আমরা কোন বাংলাদেশে আছি এবং কোন পথে হাঁটছি। শহীদ আবু সাঈদের মাকে এখানে উদ্বোধক হিসেবে আনার জন্য আমি জাতীয় কবিতা পরিষদকে আমার মন থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। প্রথমে আমি জুলাই নিয়ে কয়েকটা কথা বলতে চাই। আজকে যে আপনারা সবাই জানেন যে আমার কাজ ছবি বানানো, আমি বাই চান্স উপদেষ্টা, আই থিঙ্ক বাই অ্যাক্সিডেন্ট আই উড সে। আমার উপদেষ্টা হওয়ার কোনো কথা এবং ইচ্ছা কিছুই ছিল না, যে কোনো চাপে পড়ে আমাকে নিতে হয়েছে। কিন্তু আমরা যে আজকে এখানে কাজ করছি বা কাজ করতে পারছি বা দেশের মানুষের জন্য কিছু করার সুযোগ পেয়েছি, এই সুযোগটা আমাদের সামনে এনে দিয়েছে জুলাইয়ের শহীদরা। এবং এর আগে গত 16-17 বছর যারা গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়েছে, প্রাণ হারিয়েছে, কেউ অনেকে গুম হয়েছে, তারা প্রত্যেকে, এবং আমি তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। এবারের আন্দোলনের আপনারা যদি একটা গুণগত বা একটা চরিত্রের পরিবর্তন যদি দেখি, আমরা কয়েকটা পরিবর্তন। প্রথম পরিবর্তন হচ্ছে নারীদের অংশগ্রহণ। আমার মনে পড়ে না এর আগে নারীরা ফ্রন্ট লাইনে এত অংশগ্রহণ করেছে আমি দেখিনি। এটা একটা সিগনিফিক্যান্ট পরিবর্তন আমাদের দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে। আরেকটা পরিবর্তন হচ্ছে গ্রাফিতি। আন্দোলনে যে গ্রাফিতি একটা টুল হয়ে উঠতে পারে, এটা আমরা এর আগে দেখিনি। এই যে আমাদের নতুন বাংলাদেশের নতুন সৃজনশীলতা নতুন আন্দোলনে যুক্ত হয়েছে, এটাও আমাদেরকে নতুন বাংলাদেশের দিকে এগিয়ে দিয়েছে বলে আমার ধারণা। পাশাপাশি আমি স্টালিন ভাই একটু উল্লেখ করেছেন যে কবির কথা। আপনি দেখবেন যে এবারের আন্দোলনে কবি নজরুল নতুনভাবে আবিষ্কৃত হয়েছে। নজরুলের কবিতা বিভিন্ন জায়গায় দেয়ালে লেখা হয়েছে, স্লোগানে এসছে, গানে এসছে। এমনকি মানে এখনকার সময়ের কবিদের মধ্যেও কবিতা, আমি যেমন হাসান রুবায়েতের কবিতা বলতে পারি। হাসান রুবায়েতের কবিতা দেয়ালে দেয়ালে দেখা গেছে, আন্দোলনের সময় দেখা গেছে, এমনকি হাসিনা পালিয়ে দিল্লি চলে যাওয়ার পরে দেখা গেছে। একটা কবিতা তো আমার মাথায় গেঁথেই আছে এখনো, যে খুনিয়া, আমি লাইনটা হয়তো একটু উল্টাপাল্টা হতে পারে, কিন্তু জিনিসটা এরকম যে খুনি বসে আছে দিল্লি নামের স্বর্গতে, মা ঘোরে পুতের খোঁজে মর্গ থেকে মর্গতে। এটা এখনো আমার মাথার মধ্যে গেঁথে আছে। সো এবারের আন্দোলনে কবিতা, গ্রাফিতি এগুলো খুবই কি বলে কার্যকরভাবে মানুষকে অনুপ্রেরণা দিয়েছে। অর্থাৎ আমরা শিল্পের শক্তির কাছে আবারও ফিরে গেছি এবং শিল্পই আমাদেরকে আবার শক্তি দিয়েছে এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। এখন যখন আমরা ফ্যাসিস্টকে তাড়ানোর কথা বলছি, তখন আসলে আমরা মত প্রকাশের স্বাধীনতার কথা বলতে হবে। গতকালকে আমি ঠিক মানে বিভিন্ন পত্রিকার রিপোর্টে দেখেছি, বিভিন্ন ফেসবুক পোস্টে দেখেছি একটা সংবাদ, যেটা এক ধরনের ভুল বোঝাবুঝি তৈরি করছে। সেই সংবাদটা হচ্ছে এরকম যে কোনো একজন আমাদের পুলিশের কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে যে বই ছাপানোর আগে বাংলা একাডেমি অথবা পুলিশকে পড়তে দেওয়া উচিত, এবার না পারা গেলেও আগে এবার দেওয়া উচিত। এটা অবিশ্বাস্য, এটা হাস্যকর। এটা আমাদের সরকারের নীতিমালার আশেপাশেই নাই। আমাদের সরকার স্পষ্ট বিশ্বাস করে মত প্রকাশের স্বাধীনতাতে, এবং সেটা যদি আমাকেও গালমন্দ করে এতে কিছু যায় আসে না। আর বই প্রকাশ আমরা সেন্সর করবো, এটা তো হতেই পারে না, এটা অবিশ্বাস্য। ফলে আমি এই ভুল বোঝাবুঝিটা এখানেই দূর করতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন করে বইয়ের উপর সেন্সরশিপ আরোপ করার কোনো পরিকল্পনা নেই। এটা একটা ভুল তথ্য। এটা ওই পুলিশ অফিসার যদি বলে থাকেন, এটা উনি ওনার ব্যক্তিগত ভাবনার কথা বলেছেন, এটার সঙ্গে আমরা একমত নই, এবং আমরা কোনো ধরনের বইয়ের সেন্সরশিপ বা কোনো মত প্রকাশের সেন্সরশিপে বিশ্বাস করি না। আরেকটা জিনিস পরিষ্কার করা ভালো, বাংলা একাডেমি পুরস্কার যেটা নিয়ে স্টালিন ভাই বললেন, আমি এর আগেও বলেছি যে বাংলা একাডেমি পুরস্কারের সঙ্গে আসলে মন্ত্রণালয়ের কোনো যোগাযোগ থাকে না। বাংলা একাডেমি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে।
কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পরে দেখা গেল স্বায়ত্ত শাসনের সুযোগের অপব্যবহার করে ফ্যাসিবাদের দোসররাও এখানে ঢুকে গেছে। এবং পাশাপাশি আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক অভিযোগ দেখেছি, বলা হয়েছে যে বিশেষ কিছু কিছু মানুষ তাদের পছন্দের প্রতিফলন এখানে ঘটিয়েছেন। এই সমালোচনাগুলো যখন ওঠে তখন অবশ্যই মন্ত্রণালয় থেকে আমাদের দায়িত্ব হয় বাংলা একাডেমিকে জিজ্ঞেস করা যে এটা আসলে কি হয়েছে, এটা যেন তারা একটু মানে খতিয়ে দেখে। তারপর বাংলা একাডেমি পুরস্কার কমিটির আরেকটি সভা আহ্বান করে। সেই সভাতে সিদ্ধান্ত হয় যে তারা পুরস্কারটা স্থগিত করবে। স্থগিত করে তারা দেখবে যে এই পুরস্কারের মধ্যে কোনো কেন ঝামেলাটা হয়েছে। ওই স্থগিত করার সিদ্ধান্তটা আমাকে যখন বাংলা একাডেমির ডিজি মহোদয় হোয়াটসঅ্যাপে জানান, আমি এটা জনগুরুত্বপূর্ণ বিধায় আমার ফেসবুকে পোস্ট করে জানাই। তার মানে এই না যে আমি সিদ্ধান্ত দিয়েছি স্থগিত করা হোক। এই একাডেমি পুরস্কার কে পাবে না পাবে তার মধ্যে আমার রুচির কোনো ছাপ নেই এবং তার কোনো প্রভাব নেই। তবে একটা কথা বলা প্রয়োজন, এই পুরস্কারটা নিয়ে আমরা যখন বাংলা একাডেমি রিভিউ করছিল পুরস্কার কমিটি, তখন আমরা দেখতে পেলাম যে এখানে অনেক ঝামেলা আছে। সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে পুরস্কারের জন্য মনোনয়ন দেয় 30 জন ফেলো। এখন আপনারা জানেন যে বাংলা একাডেমির ফেলো হয় বাংলা একাডেমি পুরস্কার যারা পান বা অন্য কোনোভাবে। এখন বাংলা একাডেমি পুরস্কার গত 15 বছর কারা পেয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় কি, রাজনৈতিক যোগাযোগ কি, এটা আপনারা সবাই জানেন। এমনকি বাংলা একাডেমির সাধারণ সদস্য, আমি এর আগেও একটা জায়গায় বলেছি, সলিমুল্লাহ খানের মতো পণ্ডিত বুদ্ধিজীবী লেখক 2 বার বাংলা একাডেমির সাধারণ সদস্য পদের জন্য আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছে। সো এই হচ্ছে বাংলা একাডেমি। ফলে আমরা দেখলাম যে এই একাডেমিটা একটা বিশেষ মতাদর্শের মানুষের আখড়ায় পরিণত হয়েছে। এবং এর পুরস্কার প্রদানের প্রক্রিয়ার মধ্যে একটা বড় গোলমাল বলা হলো যে এই 30 জন ফেলো নমিনেট করবে এবং নমিনেশনের খামগুলো খোলা হবে পুরস্কার কমিটি মিটিংয়ে। যদি আমি উড়িয়ে দিতে পারি না যে এই অনুমানগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে এই নমিনেশনের মধ্যে এই দুর্নীতিটা হয়েছে, অর্থাৎ ফেলোদের মধ্যেই কেউ কেউ হয়তো প্রভাবিত করেছে কাউকে যে কাকে কার নাম মনোনয়ন করবে, ম্যানিপুলেটেড হয়েছে, এটা অভিযোগ হয়েছে। আমি এটাকে উড়িয়ে দিতে পারছি না, এটা আরো তদন্ত করলে জানা যাবে। এখন অদ্ভুত ব্যবস্থাটা হচ্ছে এই যে ওই সভায় খামগুলো খোলা হবে, খোলার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে পুরস্কার ঘোষণা করতে হবে। এখন দেখেন পুরস্কার কমিটিতে 7-8 জন লোক থাকে, তাদের সব লেখকের সব বই নাও পড়া থাকতে পারে। এই পুরস্কার কমিটিরই এই তথ্য নিশ্চিত করে আমি বলতে পারি, একজন সদস্য ওখানে পুরস্কার প্রাপ্ত যে 2 জনকে নিয়ে তুমুল বিতর্ক হয়েছে, যারা ছড়ার নামে রাজনৈতিক প্রপাগান্ডা লিখেছেন, তাদের বইগুলো একটু পড়তে চেয়েছেন। বলেছেন দেখেন আমরা তো ওনাদের লেখা পড়িনি, বইটা কি আমার একটা বই দেওয়া যায়, আমি একটু পড়ে দেখতে চাই। তাদেরকে বলা হচ্ছে না, এটা তো নিয়ম নাই, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে ঘোষণা করতে হবে। অর্থাৎ উনি কি লিখেছেন সেটা না জেনেই ওনার নাম পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর চেয়ে ফল্টি কোনো পুরস্কার হতে পারে কিনা আমার জানা নাই। ফলে আমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মানুষ হিসেবে আমি বলেছি যে এটা বাংলা একাডেমি, এর পরিচালন প্রক্রিয়া, এর নীতিমালা, কারা এর ফেলো, কারা এর সাধারণ সদস্য, এটার স্বায়ত্তশাসন অল রাইট, কিন্তু স্বায়ত্তশাসনের আড়ালে দুর্নীতি করার সুযোগ হয় কিনা, এটার অ্যাকাউন্টেবিলিটি কি হবে, এই সমস্ত কিছু, এমনকি পুরস্কার প্রদানে স্বচ্ছতা কিভাবে আসবে, ওই ফেলো 30 জন ফেলোর আখড়ার মধ্যে যেন এটা বন্দী না থাকে, এটার জন্য একটা সংস্কার কমিটি আমরা করব। এবং সেখানে বাংলাদেশের নানান মত পথের কোনো একটা নির্দিষ্ট কোটারই না, সব বুদ্ধিজীবী লেখক গবেষকদের অংশগ্রহণে আমরা একটা ইনক্লুসিভ সংস্কার কমিটি করব। সেই সংস্কার কমিটি আমরা বিশ্বাস করতে চাই আমাদের সরকার যতদিন দায়িত্বে আছে তার মধ্যেই রিপোর্টটা দিবে এবং তার আলোকে আমরা বাংলা একাডেমিকে ঢেলে সাজাতে পারবো, যাতে বাংলা একাডেমি একটা চলমান প্রতিষ্ঠানে পরিণত হয়। এটা একটা স্থবির প্রতিষ্ঠান হয়ে আছে এখন, এটা আমাদের জন্য আনন্দের না, এটা আমাদের জাতির মননের প্রতি হওয়ার কথা ছিল। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আমাদের তরুণ চিন্তা যারা করে তাদের কারোর সঙ্গে বাংলা একাডেমির যোগাযোগ নেই।
আমি নাম ধরে বলতে পারি, প্রাপ্ত রাইসুস, সুমন রহমান, মাহবুব মোর্শেদ, রিফাত হাসান, আরও এমনকি বাংলা একাডেমির ডিজি মোহাম্মদ আজম, এরা কেউই বাংলা একাডেমির সাধারণ সদস্য না। তার মানে বুঝতে পারেন যে এই একাডেমির সঙ্গে নতুন চিন্তার কোনো যোগাযোগ ঘটবার কোনো ব্যবস্থা রাখা হয়নি। এই জিনিসগুলো আমি বিশ্বাস করি সংস্কার কমিটি দূর করবে। ফলে আমি আশ্বস্ত করতে চাই যে এটা আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এবং এটার সংস্কার হবে। এবার আমি শেষ করতে চাই কবিতা নিয়ে কয়টা কথা বলে। আমি একজন ব্যর্থ কবি। ব্যর্থ কবি এই অর্থে যে আমি গোপনে কবিতা লিখেছি, কিন্তু কোনোদিন ছাপবার সাহস করিনি। পরে ইদানিং বোধহয় একটা দুইটা কেউ জোর করে চেয়ে নিয়ে ছেপেছে, কিন্তু কবিতা ছাপতে অনেক সাহস লাগে। আমার নিজেকে খুব লাজুক মানুষ মনে হয়, কিন্তু আপনি ভাবতে পারেন যে লাজুক মানুষ মঞ্চে এত লোকের সামনে কিভাবে কথা বলছে, এটা হচ্ছে ভাগ্যের ফের। কবি যখন লিখে, এমনকি যদি একটা ক্যাফেতে বসেও লিখে, উনি কিন্তু একটা নির্জনতার মধ্যেই লিখেন। কবিতা লিখবার প্রক্রিয়াটা খুবই নির্জন, এবং কবিতা যখন পাঠক পড়ে তখনও তো উনি একটা নির্জন প্রক্রিয়ার মধ্যে হারিয়ে যান। হয়তো মধুর ক্যান্টিনে বসে কবিতা পড়ছে, কিন্তু চলে গেছে হয়তো প্রিয়সীর সঙ্গে কোনো এক বাগানে। সো কবিতা খুবই ট্রান্সফর্মেটিভ একটা জিনিস, আপনাকে আরেকটা জগতে ট্রান্সলেট করে। কিন্তু পাশাপাশি কবিতা যখন সময়ের প্রয়োজন আসে, সময়ের ডাক আসে, তখন কবিকে আসলে মানুষের পক্ষে অবস্থান নিতে হয়। এই যেমন আমি হাসান রুবায়েত একটা নাম মনে আসলো বলে বললাম, আরো অনেক কবি লিখেছেন। রসনারা মুক্তা একটা দারুণ কবিতা লিখেছেন, মেট্রো রেল দেখে কান্না পায়, এটা নিয়ে। সেরকম আরো অনেকেই লিখেছেন। কবিদের ডেফিনেটলি কবিতা খুব ব্যক্তিগত জিনিস, কিন্তু রাষ্ট্রের উপর যখন এবং জনগণের উপর যখন খড়গ এবং বুলেট এসে পড়ে, তখন কবির দায়িত্ব হয় জনগণের পক্ষ নেওয়া। এবং কবি যদি সেই পক্ষ না নেন, তাহলে আমরা মনে করি কবি শিল্পী হিসাবে তার দায়িত্ব পালন করেনি। আনফর্চুনেটলি গত 15-16 বছরে আমাদের বেশিরভাগ কবিরাই সেই দায়িত্ব বোধহয় পালন করেনি। আমি আশা করব এবং বিশ্বাস করবো, দেখেন আমি মন্ত্রী না, আমি আপনাদের জগতের মানুষ, 2 দিন পরে আবার এখানে আসব। আমি বিশ্বাস করতে চাই আমাদের শিল্প সাহিত্য অঙ্গনের মানুষেরা সবাই জনগণের পক্ষেই থাকবেন, এবং যেটা জনগণের ভালো সেটার পক্ষে কথা বলবেন। এতে যার সমালোচনা হয়, যার বিরুদ্ধে যায়, সেটার দিকে শিল্পী বা কবিদের তাকানো উচিত না। এমনকি আমাদের সরকারের বিরুদ্ধে গেলেও প্লিজ গো হেড, আপনারা বলতে থাকেন। এই বলে আমি আমার কবিতা শেষ করবো। তবে আমি একটা 2 লাইনের কবিতা আজকে পড়বার লোভ সামলাতে পারছি না। এই কবিতাটা আমি লিখেছিলাম 2017-18 দিকে, 18 সালের ইলেকশনের সময়। আমার ফেসবুকে আমি পোস্ট করেছিলাম। পরে একদিন একটা